আমার অ্যাজ আ টিচার আমাকে এত ডিস্টার্ব করেছিল এই ইনসিডেন্টটা শোনার পরে যে আমি বেশ অনেক দিন আমার সেটা থেকে ওভারকাম করতে টাইম লেগেছে। বলছে আমাদের মেয়ে বেশ কয়েকদিন ধরে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, ঘরে নিজেকে আটকে ফেলেছে এবং সারাক্ষণ হাতে ওই স্নান করার সময় সাবান ঘষার জন্য যে লুফা ব্যবহার করে না, সেইটা দিয়ে সারাক্ষণ নিজের গা ঘষছে, মানে অদ্ভুত একটা ব্যবহার করছে। 두곡 뭔재미 침대 porto. ওর হঠাৎ করে মনে হয়েছে কি ওই স্টাডি রুম থেকে না কেউ একটা ওকে দেখছে। যেই ও চোখ দিয়ে তাকিয়েছে, স্টাডি রুম থেকে একটা মুখ, মানে এরকম দরজা দিয়ে উঁকি মেরে দেখছিল, যেই ও তাকিয়েছে মুখটা এরকম করে সরে গেল। মানে কিরম একটা বিকট, বলছে মাথা ফাথা পিছন দিকে ঘুরে যাচ্ছে, হাত পা বেঁকে যাচ্ছে, প্রচন্ড মনে হচ্ছে যেন চেষ্টা করছে কেউ কিছু বলার, কিন্তু বলতে পারছে না। দিদি গেছিল ওইদিকে, ওর বৈশালীর মা বাবা গেছিল, আর অন্তুরও মা বাবা এসেছিল। তো দিদি বলছে আমি যখনই ঢুকেছি আমি তখনই একটা চাপা কান্নার আওয়াজ পাচ্ছি। আবার পিছন ফিরলেই আয়নাটা চোখে পড়েছে, আয়নায় দেখতে পাচ্ছে দিদির পিছনে একটা শ্যাডোই ফিগার। মেয়েটা না ওই ওয়ার্ড্রোবের মাথায় উঠে গিয়ে গুটিসুটি মেরে বসে আছে। হিউম্যানলি ইম্পসিবল ওই ওয়ার্ড্রোবের মাথায় ওঠা। দেবলীনা কেমন আছো? আমি খুব ভালো আছি, তোমরা সবাই ভালো আছো? খুবই ভালো। যদি আমরা এর আগে হরর মাইন্ডসে একটা শ্যুট করলাম, লোকে হয়তো বুঝতে পারবে না কারণ এটাই আগে বেরোবে, বাট ইউটিএসে তুমি প্রথমবার, কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, এবং সব থেকে আমার মানে যখন ফার্স্ট আমি হরর মাইন্ডস থেকে চ্যানেলটা জানতাম না, ইউটিএস থেকেই জানতাম, তোমাকে চেনা আমার ইউটিএস থেকেই। তো তখন কোন ভিডিও থেকে বলো না? তোমাকে চেনা আমার ইউটিএস থেকেই। তো সেই কারণে যখনই আমি ইউটিএস মানে দেখেছি বা হরর মাইন্ডসও এসেছি, আমার কোথাও একটা ইচ্ছা ছিল যে ইউটিএসে একবার আসার। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ আমাকে আমার ইচ্ছাটা পূরণ করে দেওয়ার জন্য আর কি। আজকে যেটা ইউটিএস এর নতুন একটা ফরম্যাট, যে আমরা ইউটিএসেও এখন হরর ঘটনা আনছি। হরর মাইন্ডসে যারা খুব ভালো ঘটনা বলে তাদেরকে আমরা ইউটিএসে আনি। তো তা বলে কেউ রাগ করবেন না, এরকম আগেই বলে দিচ্ছি, এটা বলে দিলাম বলে। সবাই ভালো ঘটনা বলে, বাট হ্যাঁ মানে যাই হোক, আর এই কথায় ইতি টানি। বিষয়টা হচ্ছে যে আজকে কী ঘটনা এনেছো? আচ্ছা, আজকের আমি যে ঘটনাটা এনেছি, আমি প্রথমেই বলে দিই ঘটনাটা কিন্তু একটু প্রাপ্তবয়স্কদের জন্য, এবং এই ঘটনাটা আমি বিশেষ করে, এটা আমি বলবো যারা দর্শক আছেন তাদেরকে বলবো, ঘটনায় বিশ্বাস করুন বা না করুন, এই ঘটনাটা প্রত্যেকের শোনা উচিত। কারণ আমাদের সমাজের এমন একটা দিক এই ঘটনাটায় আছে যেটা আমি বলতে চাই আজকের, এবং সেটা আমার মনে হয় সকলের জন্য, বিশেষ করে প্যারেন্টসরা এটা একটু শোনাটা খুব দরকার। আর একটা জিনিস হচ্ছে শান্তদীপদা, এই যে ঘটনাটা আমি বলবো, এই ঘটনাটা আমাকে মানসিকভাবে প্রচণ্ড ডিস্টার্ব করে দিয়েছিল। তার একটা কারণ হচ্ছে আমার পেশা। আমি নিজে পেশায় যেহেতু একটা প্রাইভেট স্কুলে, একটা বেসরকারি স্কুলে পড়াই, এবং আমি প্রাইমারি সেকশন, প্রি প্রাইমারি সেকশনে পড়াই। আমার অ্যাজ আ টিচার আমাকে এত ডিস্টার্ব করেছিল এই ইনসিডেন্টটা শোনার পরে যে আমি বেশ অনেক দিন আমার সেটা থেকে ওভারকাম করতে টাইম লেগেছে। এই ইনসিডেন্ট আমি কারোর নাম এখানে বলতে পারবো না। আমি ইনসিডেন্টটা কালেক্ট করেছি একজন অ্যাস্ট্রোলজার, তিনি আমার পরিচিত একজন অ্যাস্ট্রোলজার। আমি তারও কোনো ডিটেলস এখানে দেবো না, কারণ আমি তার কোনো রকম প্রমোশন করছি না। আমি শুধুমাত্র ঘটনাটা শুনে আমার মনে হয়েছে এটা সকলের শোনা উচিত, সকলের জানা উচিত, তাই জন্য আমি ঘটনাটা বলছি। তো এই ঘটনাটা হচ্ছে, আমার পরিচিত একজন অ্যাস্ট্রোলজার আছেন, আমি দিদি বলছি তাকে। তো সেই দিদির একটা কেস স্টাডি, এবং একটা মারাত্মক কেস স্টাডি এটা। তো দিদির ব্যাপারে আমি একটুখানি বলি। দিদির বাড়িতে চেম্বার, ঠিক আছে, দিদির বাড়িতে হচ্ছে দোতলায় দিদি থাকে,
দিদির মা আগে থাকতেন, এখন মা বেঁচে নেই, দিদি থাকেন একা। আর নিচের তলায় দিদির চেম্বার, এবং ওখানে দিদির একটা পালিত পুত্র আছে, সেই ছেলেটার নাম হচ্ছে বুবুন। তো বুবুন ছেলেটি ছোট থেকেই দিদির কাছে থাকে। তো দিদি তাকে একদম মানে ওকে অ্যাডপ্ট করে নিয়েছে, দিদি দত্তক পুত্র আর কি। তো সেই ছেলেটা নিচের ফ্লোরে থাকে, আর ওপর তলায় দিদি থাকে, আর একাই এখন, আগে মা থাকতেন এখন একাই থাকেন। তো দিদির নিচে চেম্বার। তো একদিন দিদির চেম্বার বন্ধ ছিল, হঠাৎ করে বুবুন এসে নিচ থেকে খবর দিচ্ছে যে মা নিচে দুজন এসেছে, তাদেরকে না দেখে খুব বিধ্বস্ত লাগছে। তো দিদি বলছে আজ তো চেম্বার বন্ধ, আজকে তো, বলছে না না একটু দেখো না, খুব বিধ্বস্ত লাগছে, ভদ্রমহিলা ভীষণ কান্নাকাটি করছেন। তখন দিদি বললেন যে ঠিক আছে, তুমি ওদের বসাও, তুই ওদের বসা, আমি আসছি। তো বুবুন ওদেরকে চেম্বারে বসিয়েছে, চেম্বার খুলে চেম্বারে বসিয়েছে। দিদি ওপর থেকে নিচে রেডি হয়ে এসেছে। এসে দেখছেন একজন কাপল, মাঝবয়সী, মানে মাঝবয়সী ঠিক বলা যায় না, মাঝবয়সীর থেকে একটু কম, একজন কাপল, ভদ্রলোক এবং ভদ্রমহিলা। ভদ্রলোককে দেখে তবু একটু যতটা ধাতস্থ লাগলেও ভদ্রমহিলা একদম ভেঙে পড়েছেন, কান্নাকাটি করে, ওনার অবস্থা খারাপ, চোখ মুখ ফুলে আছে। তো দিদি বলছে কি হয়েছে আপনাদের এরকম করছেন? তো ভদ্রমহিলা বলছেন যে আমাদের মেয়ে বোধহয় আর বাঁচবে না। ওনার ঠিক ফার্স্ট কথাটাই হলো আমাদের মেয়ে মনে হয় আর বাঁচবে না। তো তখন দিদি বলছে যে কি ব্যাপার, কি হয়েছে? বলছে আমাদের মেয়ে বেশ কয়েকদিন ধরে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, ঘরে নিজেকে আটকে ফেলেছে, এবং সারাক্ষণ হাতে ওই স্নান করার সময় সাবান ঘষার জন্য যে লুফা ব্যবহার করে না, সেইটা দিয়ে সারাক্ষণ নিজের গা ঘষছে, এবং সারা গায়ে স্ক্র্যাচেসের দাগ এসে গেছে, এবং মানে অদ্ভুত একটা ব্যবহার করছে। তো তখন দিদি বলছে তাহলে আপনি আপনারা আমার কাছে এসেছেন কেন? ডক্টরের কাছে যান, ওর কোনো রকম সমস্যা হচ্ছে কিনা কথা বলুন মেয়ের সাথে। বলছে ডাক্তার, বদ্যি, ঝাড় ফুঁক, তান্ত্রিক, তন্ত্র সমস্ত কিছু আমরা করেছি, কিন্তু কিছুতেই কিছু করতে পারছি না। বলছে কি হয়েছে বলুন? বলছে না আমার মেয়ে ওরকম, মানে ভদ্রলোকই বলছেন, কারণ ভদ্রমহিলা কিছু বলতে পারছেন না, বলার মতো পরিস্থিতিতে নেই উনি। বলছেন যে আমি এরকম, আমার মেয়ে ভীষণভাবে, আমার মেয়ে এমনি ভালো ছিল, পড়াশোনাতেও খুব ভালো ছিল, হঠাৎ করে আমার মেয়ে খাওয়া দাওয়া কমাতে শুরু করলো, তারপর দরজা বন্ধ করে রাখতে শুরু করলো। মেয়েটির নাম আমি পাল্টে বলছি, মেয়েটির নাম হচ্ছে বৈশালী, ঠিক আছে? বলছে বৈশালী খাওয়া দাওয়া বন্ধ করে দিল, দরজা বন্ধ করে দিল, সমস্ত কিছু, এবং আস্তে আস্তে এই জিনিসগুলো বাড়ছে, এই স্ক্র্যাচ করা গায়ে বা ওই লুফা দিয়ে গা ঘষা, এই জিনিসগুলো বাড়ছে। তো তখন উনি বলছেন দেখুন এরম আচমকা কারোর কিছু হয় না, আপনি প্রথম থেকে ঘটনা খুলে বলুন, যদি না বলতে পারেন আমি কিন্তু কিছু করতে পারবো না। তখন বলছে না আপনি এখন আমাদের শেষ ভরসা। ওই ভদ্রলোকরা যেখান থেকে এসছেন ওনাদের বাড়ি থেকে 2-3টে বাড়ি পরে একজন থাকেন, মানে এনাদের নেবার আর কি, তিনি এই আমি যার থেকে শুনেছি এই দিদির খোঁজ দিয়েছেন, দিদি তাদের বাড়িতে কোনো একটা কাজ করেছিল, তো সেই খোঁজ দিয়েছে। বলছে আপনি ভরসা, আমি জানি আপনি মোটামুটি করে দিতে পারবেন, আমার মেয়েটা না হলে আর বাঁচবে না, এখন আমাদের মেয়ে পুরো বিছানার সাথে মানে মিশে যাচ্ছে আস্তে আস্তে। বলছে আমি তো করতে পারবো, কিন্তু আমাকে তো উৎসটা জানতে হবে, যে কোথা থেকে সমস্যাটা এলো সেটা তো আমাকে জানতে হবে। তো তখন ওনারা বলছেন না এটা তো হঠাৎ করেই ওর হয়েছে, এরম একটা কথা বলে বলছে ঠিক আছে আমি যাব কদিন পর আপনাদের বাড়ি, 2-3 দিন পর একটা ডেট দিয়ে বলছে আমি যাব, আপনারা আজকে আসুন। তো ওনারা বেরিয়ে গেছেন, বেরিয়ে গিয়ে 10-15 মিনিট পর আবার ফেরত এসেছেন। এসে তখন দেখছেন ভদ্রমহিলা একটু ধাতস্থ। তখন ভদ্রমহিলা বলছেন যে আসলে আমি বলছি আমার মেয়ের সাথে কি কি হয়েছে প্রথম থেকে। বলছে হ্যাঁ বলুন, না বললে আমি কিছু করতে পারবো না। এবার ওই ভদ্রমহিলা বলছেন যে ওনার মেয়ে ক্লাস 6-এ পড়ে, এবার ওনারা যেখানে থাকেন ওই কাছাকাছি একজন টিচার আছেন, তার নাম হচ্ছে অপালা, আমি কিন্তু সবকটাই মানে পরিবর্তিত নাম বলছি। তো সেই অপালা ম্যাম উনি বিখ্যাত হচ্ছেন স্ট্রিক্টনেসের জন্য। উনি একজন 40+ ওনার এজ, এবং উনি একজন মানে ওনার হাজব্যান্ড, উনি সেপারেটেড থাকেন হাজব্যান্ডের সাথে। তো উনি হচ্ছেন প্রচণ্ড স্ট্রিক্ট একজন টিচার, এবং যখনই স্টুডেন্ট যায় প্রাইভেট মানে পড়ানোর জন্য উনি স্ট্রেট বলে দেন যে আমি কিন্তু
প্রয়োজনে মারধরও করব, আপনারা কিন্তু সেই ব্যাপারটা কিছুই করবেন না। তো আজকালকার দিনে যেখানে টিচাররা বাচ্চাদের বকতেই ভয় পায়, সেখানে দাঁড়িয়ে একজন এতটা স্ট্রিক্ট টিচার দেখবে তাদের একটা না আলাদাই ক্রেজ তৈরি হয়ে যায়। তো উনি খুব ফেমাস, ওনার কাছে প্রচুর স্টুডেন্ট পড়ে, তো এই মেয়েটিও ওনার কাছে পড়তে যায়। তো ওনার কাছে ওখানে আর একটা ছেলে পড়ে, তার নাম হচ্ছে অন্তু ছেলেটির নাম। সেই ছেলেটি একেবারেই পড়াশোনায় ভালো না, এবং সেই ছেলেটি প্রচণ্ড মানে যেটাকে বলে দুষ্টু আর কি। তো এবার তখন তো মানে কিন্তু ছেলেটার একটা গুণ কি, ছেলেটা খুব ফান লাভিং, মানে ইয়ার্কি ঠাট্টা ফাজলামি ফাজিল যাকে বলে। তো সেই জন্য টিচারের কাছে ও খুব বকা খায়। কিন্তু অন্তুর সাথে এই বৈশালীর কিন্তু খুব ভালো বন্ধুত্ব, ওরা বেস্ট ফ্রেন্ডের মতো, মানে একদম দারুণ বন্ধুত্ব। কিন্তু দুজন দুটো অপোজিট, এবং অনেক সময় টিচারও বলতো দেখো তো তোর বন্ধু কত ভালো পড়াশোনায়, তুই কেন পড়িস না এই। এবং সেই ছেলেটি প্রচণ্ড মার খেত টিচারের কাছে, টিচার মানে বেত দিয়ে পেটাতো ছেলেটাকে। আর ছেলেটার বাবা মাও প্রত্যেক দিন এসে কমপ্লেন করতো বাচ্চাটার নামে। তো যাই হোক, এইরকম করতে করতে বেশ কয়েকদিন পরে এদের মানে বৈশালীর মামার বাড়ি হচ্ছে সোনারপুরে। তো সোনারপুরে বিয়ে বাড়ি ছিল, বৈশালীর এক মামাতো দিদির বিয়ে ছিল। তো বৈশালীরা মামার বাড়িতে গেছে, সেখানে মামার বাড়িতে গিয়ে ও বিয়ে বাড়ি কাটিয়ে এসেছে। বেশ অনেক দিনের ব্যাপার ছিল ওটা, 10-15 দিনের জন্য মামার বাড়ি গিয়েছিল, যেমন হয় বাঙালি বিয়েতে যেটা হয় আর কি, অনেক দিনের ব্যাপার থাকে। তো এসেছে বাড়িতে, এসে আবার যখন পড়তে গেছে সেকেন্ড টাইম, তখন দেখছে অন্তুর বিহেভিয়ারে একটা বিশাল চেঞ্জ। ছেলেটা প্রচণ্ড চুপচাপ হয়ে গেছে, ঠিক আছে। যে ছেলে অত ফান লাভিং, অত মানে ছ্যাবলা ফাজিল, সেই ছেলে একদম চুপচাপ হয়ে গেছে। তো বৈশালী অনেকবার বলতো কী রে তোর কী হয়েছে, তুই এরকম করছিস কেন, কী হয়েছে। ও কিছুতেই কিন্তু কিছু বলতো না, ওকে খালি একটা কথাই বলতো, তোকে আমি পরে বলবো, তোকে আমি পরে বলবো, কিন্তু কিছুই বলতো না। আর টিচার ওর প্রতি এত মানে ওকে এত বকাঝকা করতো টিচারটা, যে বৈশালী ওর বাড়িতে যখন ওর বাবা মাকে বলেছে যে মা জানো তো অন্তুকে এরকম করেছে, ওর বাবা মা বলেছে দেখ ও তো পড়াশোনা করে না, টিচার এত বকাঝকা করে, হয়তো ওই জন্য মন খারাপ। তো এর পরে কি হয়, বেশ কয়েকদিন পরে বৈশালীর হঠাৎ করে শরীর খারাপ করে। 4-5 দিনের মতো একটা ওই সিজনাল জ্বর মতন একটা আসে। তো ও 4-5 দিন পড়তে যায়নি। তো হঠাৎ করে ওই যে পড়ার যে গ্যাপটা পড়লো, তার মধ্যে একদিন খবর পেয়েছে অন্তু সুইসাইড করেছে, ওর বন্ধুটা, বাচ্চা ছেলেটা। তো তখন ও মানে তো ও স্বাভাবিক, মানে ওর এত ভালো বন্ধু ছিল, এবার ও তো অনেক দিন ধরেই ওর বিহেভিয়ারে যে চেঞ্জেসটা সেটা তো ও অবজার্ভ করেছিল। তো ও করেছে কি, যেদিন খবরটা পেয়েছে ও সেদিনই ছুটে চলে গেছে অন্তুদের বাড়িতে। তখন কিন্তু অন্তু ছেলেটা অলরেডি মারা গেছে, হ্যাঁ, মানে ওর হয়ে গেছে, মানে বডি পুলিশে, কারণ যেহেতু সুইসাইড কেস হয়েছে, ওর বডি পোস্টমর্টেমের জন্য চলে গেছে। তো এইবারে ও গিয়ে মেয়েটা যেটা ঘটনাটা বলেছে, বৈশালী বলেছে, এটাই কিন্তু লাস্ট কথা বৈশালীর সাথে ওর মা বাবার হয়েছে। বৈশালী বলছে অন্তুদের বাড়িটা ছিল একতলা বাড়ি, প্রথমে ঢুকেই হচ্ছে একটা ডাইনিং জায়গা, যেখানে মানে ডাইনিং প্লাস হল মতো বসার জায়গা, সোফা টোফা আছে। তার সামনে 2টো বেডরুম, একটা বেডরুমে অন্তু মা বাবা 3জনেই থাকতো, আর পাশের বেডরুমটায় অন্তু ছেলেটা পড়াশোনা করতো, ওর পড়ার জন্য ঘর, ওটা স্টাডি রুমের জন্য রাখা ছিল। তো ওর মানে সোফাটা ছিল একদম অন্তু স্টাডি রুমের অপোজিটে। তো মেয়েটা ওই বৈশালী মেয়েটা বসেছে সোজাসুজি অন্তুর স্টাডি রুমটা দেখছে। তোর হঠাৎ করে মনে হয়েছে কি ওই স্টাডি রুম থেকে না কেউ একটা ওকে দেখছে ঝুঁকে পড়ে। যেই ও চোখ দিয়ে তাকিয়েছে, স্টাডি রুম থেকে একটা মুখ, মানে এরম দরজা দিয়ে উঁকি মেরে দেখছিল, যেই ও তাকিয়েছে মুখটা এরকম করে সরে গেল, এবং ও বলছে এটা অন্তু ছিল, আমি দেখেছি। এই অন্তুর বাড়ি থেকে আসার পর থেকে আস্তে আস্তে বৈশালী কথা বলা কমিয়ে দেয়, আস্তে আস্তে নিজেকে আটকে ফেলে, এবং ধীরে ধীরে ওই যে স্ক্র্যাচ করা, সারা গায়ে লোফা দিয়ে ঘষা, এগুলোও শুরু করে। এবার প্রথম ওরা ডক্টরের সাথে কনসাল্ট করে। ডক্টর বলেন দেখুন, যেহেতু খাওয়া দাওয়া কমিয়ে ফেলেছে সেই জন্য দুর্বলতা থাকবে, কিন্তু ওর মনে হচ্ছে ফিজিক্যাল প্রবলেমের থেকে সাইকোলজিক্যাল প্রবলেম আছে। তার কারণ হচ্ছে ওর বন্ধু মারা গেছে, সেই শকটা হয়তো ও নিতে পারছে না। সাইক্রিয়াটিস্টের সাথে কনসাল্ট করে, সাইক্রিয়াটিস্টও কিছু সেরকম কিছু লাভজনক কিছু মানে আশাপ্রদ কিছু ফল হয় না।
এর পরবর্তীকালে ওদেরকে অনেককে কনসাল্ট করতে বলে যে কারোর সাথে একজনের সাথে কথা বল আর কি। তো ওরা প্রথমে কি করে, ওনাদের কাছাকাছি মসজিদের একজন পীর থাকেন, ওনাকে নিয়ে আসেন। উনি আসতেই ঘরে এই মেয়েটি এত ভায়োলেন্ট হয়ে যায়, সেই পীরের ওপর এমন অ্যাটাক করে, মানে ঝাঁপিয়ে ওনার উপর এমন আক্রমণ করে, তিনি খুব গুরুতরভাবে ইনজিওর্ড হয়ে যান এবং তিনি স্ট্রেট বলে দেন যে আমি মনে হচ্ছে না কিছু করতে পারবো। এরপরে একজন তান্ত্রিকের ওনারা খোঁজ পান। মানে এই রকম সিচুয়েশানে কি হয় বলো তো, যখন দেখবে মানে যে যা সলিউশন দেয় না, মানুষ সেই দিকে ছোটে। মানে তখন তাদের মনে হয় মেয়েটাকে বাঁচানোটাই আমাদের কাছে প্রধান, যে যা সলিউশন। তখন একজন তান্ত্রিকের খোঁজ পান ওনারা, মানে বৈশালীর মা বাবা। তিনি এনাদেরকে প্রথমে বাড়িতে ঢোকেন, তান্ত্রিককে দেখেই তো প্রচণ্ড ভায়োলেন্ট হয়ে যায়, প্রচণ্ড মানে মারপিট, একটা মারকুটে নেচার এসে গেছে এবং একটা অদ্ভুত না মুখ থেকে আওয়াজ করতো ওই বৈশালী সারাদিন। এবং জিনিসটা কিন্তু গ্র্যাজুয়ালি বাড়ছে, হ্যাঁ, ভায়োলেন্সটা আস্তে আস্তে বাড়ছে যত দিন যাচ্ছে। তান্ত্রিকের ওপর অ্যাটাক করেন, তিনি তো এসে বলেন না হবে না, এইসব করলে হবে না। ওনাদেরকে একটা পাথরের খোঁজ দেন, বলেন একটা ক্রিস্টাল বাড়িতে গোটা কিনে এনে রাখতে হবে, মানে একটা ওজন বলে দেন, সেই ওজনে এনে রাখতে হবে বাড়িতে পাথরটা। তো ওনারা সেটাও করেন, প্রায় 2.5 লাখ টাকা খরচ হয় ওনাদের এই পাথর কেনা থেকে শুরু করে তান্ত্রিকের ফিজ। তিনি মানে অনেক তন্ত্রক্রিয়া করেছিলেন বাড়িতে, কিন্তু আলটিমেটলি সেই পাথরটা 2.5 লক্ষ টাকা খরচ করে পাথরটা এনে রাখার ফলটা কি হয়েছিল আমি তোমাকে বলছি। ওই যে মহিলাটা অপালা যার কাছে পড়তেন, তিনি একদিন ওর সাথে দেখা করতে আসে যে মেয়েটা এত ভালো স্টুডেন্ট, পড়তে আসছে না কেন। উনি যেই ঘরে ঢুকেছেন, ও এত ভায়োলেন্ট হয়ে গেছে, এত ভায়োলেন্ট হয়ে গেছে, ওই পাথর ছুঁড়ে মেরে তার মাথা ফাটিয়ে দিয়েছে। সেই পাথরের এমনই ক্ষমতা যে তুলে ছুঁড়ে মেরে মাথা ফাটিয়ে দিল, পাথর 2 টুকরো। মানে বেসিক্যালি তান্ত্রিক ফ্রড ছিল, একদম পরিষ্কার কথায়। তান্ত্রিক যিনি এসেছিলেন তিনি একজন ফ্রড, ওনাদের থেকে টাকা নিয়েছেন কিন্তু আলটিমেটলি কিছুই দিয়ে যেতে পারেননি। এবং ওই যে মাথা ফাটিয়ে দিয়ে ওর মা বাবা ভয় পেয়ে গেছে। ওদের ঘরে একটা অনেক উঁচু ওয়ার্ড্রোব ছিল, অনেক উঁচু, এবং মানে একদম স্লিপারি ওয়ার্ড্রোবটা ছিল, ডিজিটাল প্রিন্টেড ওয়ার্ড্রোবের মতো, বুঝেছো? মেয়েটা না ওই ওয়ার্ড্রোবের মাথায় উঠে গিয়ে গুটিসুটি মেরে বসে আছে। হিউম্যানলি ইম্পসিবল ওই ওয়ার্ড্রোবের মাথায় ওঠা, মানে খাটও নেই ওই ওয়ার্ড্রোবের কাছাকাছি, একটা কোনায় রাখা, ওটার মাথায় উঠে বসে মানে ইম্পসিবল। ওর মেয়ে ওর মাথায় উঠে বসে আছে এবং বিভৎস ভায়োলেন্ট এবং অদ্ভুত একটা আওয়াজ মুখ থেকে বার করছে। মানে ওই মহিলার মাথা ফাটিয়ে দিয়েছে। তো এর পরে মেয়েটা, এই মহিলাটা আসার পর থেকে মেয়েটা আরও নিজেকে একদম সারাদিন আটকে ফেলেছে, কোনো কথা বলে না, খাবার দিতে গেলে ছুঁড়ে ফেলে দেয়, ঘরের মধ্যেই মানে সমস্ত ইউরিন করা, মানে সমস্ত কিছু ঘরের মধ্যে, মানে বিচ্ছিরি একটা পরিস্থিতি ঘরে। এবং আস্তে আস্তে নিস্তেজ, দেখো একটা মানুষ তো খাচ্ছে না যেহেতু, একদম নিস্তেজ। বলছে এবার আমার মনে হচ্ছে আপনি আমাদের শেষ ভরসা, আপনি যদি কিছু না করতে পারেন তাহলে আমার আর কিছু মেয়েকে হয়তো আমরা আর বাঁচাতে পারবো না। তো তখন ইনি বলছেন, মানে যে দিদির কাছে এসছেন, দিদি বলছেন যে আপনি তো সেটাই আমি বলতে চাইছি যে কিছু একটা সোর্স আছে, ঠিক আছে আমি আপনাদের বাড়ি যাবো, 2 দিন পর যাব। তো উনি 2 দিনের একটা ডেট, আর 2 দিনে ওনাকে একটা ওই ওদের ওখানকার একটা ওই পাতা মতন একটা কিছু পাতা, তুলসী পাতার মতো দেখতে একটা জিনিস দিয়ে দেয়, দিয়ে বলেন যে এটা ওর ঘরের বাইরে কোথাও একটা রেখে দেবে, তাতে ওই যে ভায়োলেন্সটা হয়তো একটু কমে যাবে। তো যাই হোক, সেটা নিয়ে ওরা চলে যান। এবার 2 দিন পর দিদি যখন ওদের বাড়ি ঢুকেছে, দিদি বলছে আমার ওদের বাড়ি ঢুকে থেকেই আমি পরিষ্কার বুঝতে পারছি যে এখানে কিছু একটা ব্যাপার আছে, বাট যে আছে সে হার্মফুল নয়। তো আমি তখন দিদিকে জিজ্ঞেস করেছিলাম যে আছে সে হার্মফুল নয়, সে তো এত লোকের ক্ষতি করছে। বলছে স্টিল আমি বলছি হার্মফুল নয়, আমি এটা বুঝেছি, আমার ফিল হয়েছে, আমি বুঝেছি। তো তখন উনি মানে ওই দিদি এসে দিদি ওর একটা মানে মন্ত্র আছে, সেটা একটা গোপন মন্ত্র আছে, সেটা উনি মন্ত্রোচ্চারণ করতে করতে ওর মা বাবাকে বলছে আপনারা থাকবেন না,
আমি একা ঢুকবো ওর ঘরে। বলছে আপনি জানেন না ও কতটা ভায়োলেন্ট হয়ে যাচ্ছে, মারছে, আপনাকে হয়তো হার্ম করবে। বলছে কিচ্ছু করবে না, আপনারা থাকবেন না, আমি একা ওর ঘরে যাব। তো দিদি দরজা বন্ধ করে দিয়েছে, একা ঢুকেছে এবং মন্ত্রোচ্চারণ করতে করতেই ঢুকেছে। তো গিয়ে দিদি বলছে আমি দেখছি মেয়েটা আলমারি মাথায় উঠে বসে আছে। বলছে সে যে আচ্ছা। কি ভয়াবহ দৃশ্য। বলছে একটা মেয়েটার বয়স কিন্তু বেশি না, 6-এ পড়ে, বুঝতেই পারছো কত বয়স। কিন্তু মেয়েটাকে দেখে মনে হচ্ছে যেন মেয়েটা মানে কত তাও মানে 22-23 বছরের মেয়ে এরকম দেখতে লাগছে, এত ডেভেলপড লাগছে। আর চুল ফুল মুখের সামনে ঝুলছে, আর সারা শরীরে স্ক্র্যাচ। আর ওই লোফা দিয়ে ঘষতে ঘষতে না গা দিয়ে ছাল চামড়া উঠে বেরিয়ে এসেছে, এরকম অবস্থা হয়েছে সারা গায়ে। আর উঠে বসে আছে আলমারির ওপরে, উঠে বসে আমাকে দেখছে। তখন আমি খুব ঠান্ডা গলায় মানে ডাকলাম যে আমি কিন্তু জানি তুমি কে, তুমি আসো, আমি তোমার সাথে কথা বলবো। বলছে সে দেখলাম ওটা দেখে একটা ফুপিয়ে ফুপিয়ে কান্নার মতো একটা মানে করতে শুরু করলো মেয়েটা। তখন আমি নামটা ধরেই বললাম আমি জানি তুমি অন্তু, তুমি আমার সাথে কথা বলো, তোমার কি হয়েছে, আমি জানি তোমার কষ্ট আছে, তোমার কি হয়েছে, তোমার বাবা মা তোমার কথা শোনে না, তোমার ম্যাম তোমাকে মারে, তোমার কি হয়েছে তুমি আমাকে বলো। এইটা বলাতে মেয়েটা ওখান থেকে ঝাঁপ কেটেছে নিচে মাটিতে, ঝাঁপ কেটে এসে বলছে, মেয়েটাকে দেখে মনে হচ্ছে ও একটা কিছু বলতে চাইছে, মানে এমনভাবে ওর গোঙাচ্ছে কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, মানে কিরম একটা বিকট, বলছে মাথা ফাথা পিছন দিকে ঘুরে যাচ্ছে, হাত পা বেঁকে যাচ্ছে, প্রচণ্ড মনে হচ্ছে যেন চেষ্টা করছে কেউ কিছু বলার কিন্তু বলতে পারছে না। এবং তখন আলটিমেটলি কী হচ্ছে, মেয়েটা কাঁদতে শুরু করেছে, ভয়াবহ কান্না, মানে একদম মানে কোঁকিয়ে কোঁকিয়ে কাঁদছে। তো তখন দিদি বলছে আমার এত মায়া লেগেছে মেয়েটির জন্য, সর্বোপরি সেই স্পিরিটটা যে বলতে পারছে না তার কষ্টটা কি হয়েছে তার সাথে, বলতে পারছে না। তখন উনি বলছেন যে আমি জানি তোমার কিছু খুব কষ্ট আছে, আমি ঠিক বার করব, তোমার কি হয়েছে আমি ঠিক বার করব, কিন্তু তুমি তোমার বন্ধুকে ছেড়ে দাও, ওকে কষ্ট দিও না, ও তো তুমি কি চাও ও চলে যাক। সে কিন্তু মানে খুব কান্নার মতো একটা ভিতরে, মানে মেয়েটার অ্যাক্টিভ বডি, হাত পা একদম বেঁকে গেল। তখন উনি বুঝতেই পেরে বলছে তুমি চিন্তা করো না অন্তু, তোমার কি কষ্ট আমি ঠিক বার করব, তোমার সব কষ্ট আমি দূর করে দেবো, তুমি চিন্তা করো না, আমায় তুমি কিন্তু বিশ্বাস করতে পারো। বলে উনি বেরিয়ে এসে দরজা আটকে মানে ওর যে মেয়েটা বৈশালীর যে মা বাবা ছিল তাদের হাতে একটা ওদের মন্ত্রপুত জল দিয়ে বলছে এটা প্রত্যেক দিন ওর দরজায় ছিটিয়ে রাখবেন, ওর সাথে কোনো রকম ইন্টারাকশান করবেন না, যে আছে ক্ষতি করবে না, কিন্তু আমাকে অন্তুর বাবা মার সাথে কথা বলতে হবে, এটা অন্তুই আছে আমি শিওর, ও বলতে পারছে না ওর সমস্যাটা, অনেক সময় স্পিরিট কমিউনিকেট করতে পারে না, এগুলো কিন্তু আমি সবই ওনার কথা বলছি, আমার এই বিষয়ে আমার নিজস্ব কোনো পয়েন্ট অফ ভিউ না, এটা ওনার পার্সপেক্টিভ। উনি বলছেন যে অনেক সময় স্পিরিট কথা বলতে পারে না, কমিউনিকেট করতে পারে না, সেটা জানতে হবে, কারণ না হলে ও নিজেই কষ্ট পাচ্ছে, ওর কষ্টটা দূর করতেই হবে। তখন অন্তুর বাড়িতে কথা বলার জন্য বলা হয়, অন্তুর বাড়ির লোক প্রথমে রাজি হচ্ছিল না। অন্তুর বাবা বলছে না আমাদের মানসিক অবস্থা ঠিক নেই, আমার ওয়াইফ খুব ভেঙে পড়েছে, আমাদের ছেলে এরম বেশি দিন হয়নি মারা গেছে। তখন বলছে দেখুন আপনার ছেলের মঙ্গলের জন্যই বলা হচ্ছে, আপনি একটু দেখা করুন আপনারা। তো প্রথমে বাবাটা মানতে চাইছিল না, তারপরে ফাইনালি এই বৈশালীর মা বাবা খুব কান্নাকাটি, মানে মা বিশেষ করে খুব কান্নাকাটি করে যে আপনারা যদি কোঅপারেট না করেন আমরা তো আমাদের মেয়েটাকেই বাঁচাতে পারবো না। ফাইনালি রাজি হন এবং বলে দেন বেশিক্ষণ কিন্তু আমরা টাইম দিতে পারবো না। তো অন্তুর বাড়িতে আবার ওই দিন 3-4 পরে অন্তুর বাড়িতে যাওয়া হয়। এবার মাঝে যে দিন 3-4 কাটলো না, এই মাঝের 3-4 দিন কিন্তু বৈশালীর মধ্যে একটা পরিবর্তন এসেছে। কি পরিবর্তন এসেছে? ও খাচ্ছে না, ও গায়ে ওরকম জালি দিয়ে ঘষছে, সবই করছে, বাট ও ভায়োলেন্ট যেটা ছিল প্রচণ্ড, ওই যে সারাক্ষণ একটা অদ্ভুত আওয়াজ করতো মুখ থেকে, বা সারাক্ষণ ওই আলমারি মাথায় উঠে বসে থাকতো, সেটা না, অনেকটা ঝিমিয়ে গেছে। তো
মানে এটা বোঝা যাচ্ছে ওর ভেতরে যে আছে সে অনেকটা ঠান্ডা হয়েছে একটু কিছু কারণে। তো 3-4 দিন পরে ওই অন্তুদের বাড়িতে গেছে। অন্তুদের বাড়িতে গিয়ে এই দিদি স্ট্রেট ওর মাকে বলছে, বলুন তো আপনার ছেলে কেন মারা গেছে। আচ্ছা, আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম, অন্তু মারা যাওয়ার পরে একটা সুইট নোট পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা। সেখানে কিচ্ছু লেখা ছিল না, জাস্ট এইটুকু লেখা ছিল, আই হ্যাভ লস্ট, দ্য ডেমন হ্যাজ ওয়ান, মাই ইনোসেন্স হ্যাজ বিন রুইন্ড। আচ্ছা। ঠিক এই কথাটা লেখা ছিল। তো তখন বলছে যে আপনার ছেলে কেন মারা গেছে, এটা লেখা ছিল, এটা আগেই মানে বলে দিয়েছিল আর কি, আমি স্কিপ করে গেছিলাম, আমি তাই এখন বললাম। তো তখন অন্তুর বাবা বলছে কেন মারা গেছেন, মানে পড়াশোনা করবে না, দুষ্টু ছিল, পড়াশোনা করতো না, ম্যাডামের কাছে মার খেত, পড়বে না, বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলতো, পড়াশোনা করবে না, আমরা বকতাম, ম্যাডাম বকতো, স্কুলে বকা খেত, তাই জন্য করেছে ম্যাডাম। এখনকার ছেলে মেয়ে, এখনকার জেনারেশন, বাবাটা না এমপ্যাথেটিকই নয়, যে ছেলেটা মারা গেছে তার মধ্যে কোনো সিম্প্যাথির মানে লেশ মাত্র নেই। এদিকে মায়ের মনের অবস্থা একরকম, মানে এর কিরম পাষাণ হৃদয় বাবা। মানে এটা না বলছি তো, আমি নিজে যেহেতু টিচিং প্রফেশনে আছে আমি জানি, আমি তো প্রচুর গার্জেন দেখছি, আমি সত্যি বলছি এরম মানুষ হয়, এরম বাবা মা হয় যারা বাচ্চাদেরকে না মানে কি পরিমাণের যে টর্চার, এটা এক রকমের টর্চার বাবা মার এতটা সাপোর্টিভ না হওয়া। তো বাবাটার কোনো সিম্প্যাথিই নেই, কোনো এমপ্যাথেটিক নেচারই নয়। বাবাটা বলছে দুষ্টুমি করতো, পড়াশোনা করতো না, কি হবে, মার খেত, আমার কাছে মার খেয়েছে, স্কুলে বকা খেয়েছে, ম্যামের কাছে মার খেয়েছে, বানিয়ে বানিয়ে মিথ্যা কথা, ঠিক এইভাবে। তো দিদির না স্ট্রাইক করেছে বানিয়ে বানিয়ে মিথ্যা কথাটা। বলছে কি মিথ্যা কথা বলতো, বলছে জানেন কত অসভ্য ছেলে ছিল, মানে ভাবতে পারছো ছেলে মারা গেছে তার সম্বন্ধে বাবার এই উক্তি। মানে আমি তো মানে অন ক্যামেরা বলছি, আমি ধিক্কার জানাই এরকম বাবা মাদের, ধিক্কার জানাই, আপনাদের যোগ্যতা নেই বাবা মা হওয়ার, একটা বাচ্চার প্রতি সহানুভূতিশীল নেচার নয়। যাই হোক, তো বলছে জানেন কি মিথ্যা মিথ্যা কথা বলতো, বলছে কি বলেছে, কি মিথ্যা কথা বলেছে বলুন তো। তখন না ওর বাবাটা খুব মানে হাইপার হয়ে গেছে, সে আমি মুখে আনতে পারবো না, ও যা বলেছে। তখন বলছে আমাকে জানতেই হবে, আপনি জানেন আপনাদের ছেলে এখনও, আপনাদের ছেলের আত্মা এখনও মুক্তি পায়নি, এনাদের মেয়ের ওপরে গিয়ে সে ভর করে বসে আছে, আপনাদের কিছু গাফিলতি নিশ্চয়ই হয়েছে যার জন্য এনাদের মেয়ে সাফার করছে। হ্যাঁ, এইসব বাজে বুজরুকি কথাবার্তা খুব রিয়্যাক্ট করে ওর বাবাটা। তখন মাটা বলে যে আমাকে কথা বলতে দাও। এতক্ষণ পর মা বলে, মা না এতক্ষণ চুপ ছিলেন, অন্তুর মা বলে না আমাকে কথা বলতে দাও। তখন বাবাটা বলছে না, বলছে না আমাকে বলতে দাও। তো যাই হোক, ওর মায়ের কাছে দেখো বাবাটা চুপ থাকলো। তখন ওর মা বলছে যে দেখুন, ওর শেষের দিকে যে অন্যায়টা করেছিল সেটা আমরা ওকে ক্ষমা করতে পারিনি, তার জন্যই হয়তো এরকম করেছে। বলছে কি অন্যায় করেছে, বলছে আপনি জানেন ও যে ম্যামের কাছে পড়তে যেত, ম্যাম এত ভালো, ও পড়া পারতো না বলে ওকে স্পেশাল ক্লাস করাতেন ম্যাম, ওকে পার্সোনালি স্পেশাল ক্লাস করাতেন, এবং উনি হয়তো প্রচণ্ড মারধর করতেন। অন্তু এসে প্রত্যেক দিন আমার কাছে এসে বলতো যে ম্যাম আমাকে মারে, আমরাও সেটাকে এনকারেজ করেছি যে কারণ মারা উচিত, টিচারদের উচিত শাসন করা। যখন দেখলো এখানে কিছু, আমি বলছি আমার এত মানে অসুবিধা হচ্ছে এই ঘটনাটা বলতে গিয়ে, যখন দেখলো এগুলো কিছুতেই হচ্ছে না, ও এসে ম্যামের নামে মিথ্যা কথা বললো যে ম্যাম নাকি ওকে মজা করে। আচ্ছা। বাচ্চাটা এসে এই কথাটা বাড়িতে বলেছিল যে ম্যাম মজা করে, ব্যাড টাচ করে, মজা করে, মানে খুবই ডিস্টার্বিং একটা বিষয়। তখন আমরা প্রথম তো দেখুন এই ধরনের এখনকার, এবার ওর বাবাটা বলছে হ্যাঁ ফোন থেকে উল্টো পাল্টা জিনিস শেখে, হাবিজাবি জিনিস শিখবে, আর এই সমস্তগুলো এসে বানিয়ে বানিয়ে গপ্প ভাজছে, ঠিক হয়েছে, মানে একটা সময় বাবাটা বলছে ঠিক হয়েছে আমার ছেলে মারা গেছে। মানে কি পরিমাণে মানে অসভ্য মানুষজন। তখন মাটা আবার কান্নাকাটি করছে, তখন এই নি বলছেন আপনি একটু বাইরে যান তো। দিদি বলছে আপনি বাইরে যান, আপনার সাথে কথা বললে আমার মাথা গরম হয়ে যাচ্ছে, আমি আপনার ওয়াইফের সাথে কথা বলবো, আপনি বলুন কি বলেছে অন্তু আপনাকে। বলছে প্রথম কদিন
ম্যাডাম একদিন আমাদেরকে বললেন যে দেখুন অন্তুর একদম পড়াশোনা করছে না, ওকে আপনারা আমার কাছে পাঠান, আমি স্পেশাল মানে সন্ধেবেলার দিকটা করে আমি স্পেশাল ওকে পড়াবো, এবং আমি ওকে কিন্তু আমি বকাঝকা একটু কড়া শাসন না করলে হবে না। একদিন দুদিন পড়তে গেছে, 3 নম্বর দিন থেকেই বলছে ম্যাম কেমন একটাভাবে টাচ করে, আমার ভালো লাগে না। তো আমি তো সেটাতে তখন বকাঝকা ওর বাবা শুনে খুব রেগে যায়। আমি একবার বলেছিলাম ওর বাবাকে ম্যামের সাথে গিয়ে কথা বলতে, তো ওর বাবা গিয়ে ম্যামকে বলেওছে যে জানেন ম্যাম আপনার নামে এই সমস্ত কথা বলে। তো ম্যাম তো কেঁদে কেটে ভাসিয়ে দিল, না এরম তো হয় না, আপনারা ছেলেকে পড়াবো না। তো বাবা নাকি তাকে ম্যামকে আবার বলে এসছে আপনি ছাড়া কেউ পারবেন না, আপনি যা হয় করবেন, একদম পিটিয়ে ছালচামড়া তুলিয়ে দেবেন, তবু আমার ছেলেকে আপনাকেই মানুষ করতে হবে। এরপরে যখন উনি দুয়ে দুয়ে মানে দিদি দুয়ে দুয়ে 4 করছে, যে তাহলে হয়তো এই সার্টেন টাইমটাই হয়তো অন্তু ওইরকম চুপচাপ থাকতো আর ও বৈশালীকে বলতো তোকে আমার কিছু বলার আছে। এই পিরিয়ড অফ টাইমটাই তো উনি জিজ্ঞেস করেন তখন কি বৈশালীরা কি মামার বাড়ি বিয়ে বাড়িতে গেছিলো, বললো হ্যাঁ ওই টাইমটাতেই। এবং যখনই বাবা মা গিয়ে ডাইরেক্ট টিচারের সাথে কনফ্রন্ট করেছে যে আমার ছেলে আপনার নামে এরকম বলছে, কনফ্রন্ট তো করেনি, মানে ছেলের নামে নালিশ করছে যে আমার ছেলে আপনার নামে বানিয়ে মিথ্যা কথা বলছে, তারপরে অন্তু প্রায় দিনই বাড়ি আসতো, প্রচণ্ড কান্নাকাটি করতো, কি হয়েছে কি হয়েছে, একটাই কথা বলতো তোমরা জানো না ম্যাম আমার সাথে কি করে, তোমরা তো বিশ্বাস করছো না, ম্যাম আমাকে ভীষণ কষ্ট দেয়। এবার দেখো ক্লাস 6-এ পড়ে, তো ও হয়তো এত বেশি ডিটেলস বলতে পারছে না, এক্স্যাক্টলি তো জানে না বিষয়গুলো। এবার এখন হয়তো অনেক 6-7-এর বাচ্চারা জেনে যায়, বাট ও জানতো না এগুলো, ও তো একটু ছ্যাবলা অন্য রকমের ছেলে ছিল, এগুলো হয়তো জানতো না এত কিছু ডিটেলসে। বাট কিছু ভুল হচ্ছে সেটাও তো বুঝতে পারছে, যে এটা পড়াশোনা তো অ্যাটলিস্ট নয়। তো বাবা মাকে যখন বলা হয়, বাবা মা তখন শুনে তো খুব রাগা। বাবা তো কোনো দিনই ছেলের কথা বিশ্বাস করেনি, মা যদিও বা একটু আধটু বিশ্বাস করতো, কিন্তু শেষের দিকটা অন্তু বাড়িতে কথা বলাই বন্ধ করে দিয়েছিল, ওকে জোর করে পড়তে যাওয়াটা ওর কাছে একটা আতঙ্ক হয়ে গেছিলো, এবং ওর বাবা ভাবতো ম্যাম মারে বলে, পড়তে যাওয়াটা ওর কাছে আতঙ্ক হয়ে গেছিলো, বাবা ভাবতো মারে। তো জোর করে পাঠানো হতো এবং প্রত্যেক বাড়ি আসতো এরকম, এবং এই করেই একদিন কিন্তু ও মারা গেছে। এবং ওই চিঠিটা লেখা ছিল যে আই হ্যাভ লস্ট, দ্য ডেমন হ্যাজ ওয়ান অ্যান্ড মাই ইনোসেন্স হ্যাজ বিন রুইন্ড। ভেবে দেখো ডেমন মানে টিচারের কথা বলছে। তো এই কথা শুনে দিদি বললেন যে কিছু মনে করবেন না, আপনারা আপনাদের ছেলেকে জাস্ট মেরে ফেলেছেন। একটা বাচ্চা কোনোদিন এই কথা বানিয়ে বাড়িতে বলতে পারে? তখন ওর বাবা ওখান থেকে চেঁচিয়ে বলছে এসব ছেলেদের সাথে এসব আবার হয় নাকি কখনো, ফালতু কথাটা, ওরম 40 মহিলা, বলছে আপনি জানেন কত মানুষ কত রকম সমস্যা, আপনাদের ছেলে তো বলেছিল, কত বাচ্চা বলতে পারে না, চাইল্ড কত বাচ্চা হয় তারা বলতে পারে না, আপনাদের ছেলে বলেছিল, আপনারা তাকে আবার সেই মানুষটার কাছে বারবার পাঠিয়েছেন, লজ্জা থাকা দরকার আপনাদের। যাই হোক, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আর কিছু করার নেই, আমাকে ওই ম্যামের সাথে একবার কথা বলতে হবে। এখন তো আর ওনাকে আইনত কোনো শাস্তি দেওয়া যাবে না, কিন্তু আমাকে ওনার সাথে কথা বলতে হবে, কারণ আমি অন্তুকে কথা দিয়েছি যে আমি ওর অন্যায়টা যেটা হয়েছে আমি সেটা মেনে নেব না, কথাটা উনি বলেছেন। তো ওখান থেকে চলেছে, এবং এই ওনার মানে আমার মানে যে দিদির কথা বলছি, সেই দিদি বলার পরে না ওর মা অনেকটা বেশি মানে কনভিন্সড হয়ে গেছিলো, এবং উনি কিন্তু ম্যামের ওপর রেগে গেছিলেন, এবং বাবাও হয়তো আস্তে আস্তে বুঝেছিল। তো এইবারে এরপর বেশ 1 সপ্তাহ পর একটা দিন দেখে ওই দিদি বৈশালীদের বাড়ি বলে আমি যাব, আমাকে ওখানে আমার একটা কাজ আছে। তো প্রত্যেকটা কাজই কিন্তু দিদি একাই করেছে, ঘরের দরজা বন্ধ করে, এবং কী রিচুয়াল করেছে কী কাজ করেছে সেটাও বলেনি, এটা ওদের গোপন ব্যাপার, বলতে নেই। তো ফাইনাল উনি খালি বলছেন আমার সাথে কনফ্রন্টেশন যেটা হয়েছে, আমার অনেকটা সময় লেগেছিল অন্তুকে ওর থেকে আলাদা করতে, এবং আমি বলেছিলাম আমি জানি অপালা ম্যাম তোমার সাথে কি কি করেছেন, তুমি চিন্তা করো না, উনি ওনার কর্মের ফল ঠিক পাবেন, আমি দেওয়াবো ওনাকে, তুমি চিন্তা করো না। তো
এইটা বলাতে নাকি মেয়েটা প্রচণ্ড কাঁদছে সারাক্ষণ মানে তুমি একটু ওর অ্যাক্টিভিটিগুলো দেখো, সেগুলো অ্যাকচুয়ালি কোথাও গিয়ে না মানে এই কনোটেশনটা আসছে যে হয়তো এরম কিছু হয়েছে ওর সাথে, এবং ভেতর থেকে কাঁদছে, গলা চিরে যাচ্ছে, মানে ভয়ঙ্কর। মেয়েটাও কষ্ট পেয়েছে এবং সর্বোপরি স্পিরিটটা খুব কষ্ট পেয়েছে। তো এরম অনেকটা সময়, মানে প্রায় 4-4.5 ঘন্টা লেগেছিল ওর করতে। তো তারপরে মানে বৈশালী বলল, ধপাস করে অজ্ঞান হয়ে পড়লো। এবার উনি না, মানে এই দিদি বলছে আমি কখনো মাদুলি বা ওই জাতীয় দিই না, ওনার হচ্ছে ডোর। আমাদের বিপত্তারিণীর তাগা যেরকম হয় ওরকম তাগাতে ওইখানে দেখবেন দুর্বা থাকে না, ওরকমই ওনার কিছু মন্ত্রপুত ওই তোমার মানে পাতার মতোই জিনিস আর কি দিয়ে, ওটা হচ্ছে হাতে বেঁধে থাকতে হয়। তো ওই জিনিস দিয়ে বলেছে হাতে বেঁধে রাখবে। ওর আর আমার মনে হচ্ছে না ওর কোনো ভয় আছে, কিন্তু আমাকে ওই ম্যামের সাথে আমাকে কথা বলতেই হবে। ওরম একটা মানুষকে আমায় কনফ্রন্ট করতে, মানে দিদি বলছে আমি না এটা পার্সোনালি নিয়েছি, কারণ দিদিরও তো ওনারও তো পালিত ছেলে একটা আছে বাড়িতে। মানে দিদি বলছে কি আমি না পার্সোনালি নিয়েছি ওই মহিলাকে, আমাকে মানে ওই মহিলার সাথে আমাকে একটা কনফ্রন্টেশনে যেতেই হবে, কারণ আজকের অন্তুকে করেছে, ও কালকে আর একটা বাচ্চার জীবন নষ্ট করবে, আমাকে ওর সাথে কনফ্রন্টেশনে যেতেই হবে। তো 4 দিন পরে একটা ডেট দেয় যে আমি ওই দিনকে যাব ওনার সাথে কথা বলতে। এর মা বাবাও যাবে বললো, বৈশালীর মা বাবাও বলেছিল যাবে, আর ওর মা বাবা মানে অন্তুর মা বাবাও বলেছিল আসবে। তো এবার দিদি তো বাড়িতে চলে এসেছে, মানে চেম্বারে বাড়িতে চলে এসেছে। এবার সেই দিনটা অতটা কিছু হয়নি। তার পরের দিনকে দিদি রাত্রেবেলা শুয়ে আছে, হঠাৎ করে জল তেষ্টা পেয়েছে। তো এবার দিদির সবসময় জগে জল থাকে পাশে, সে কোনো কারণে শেষ হয়ে গেছে। তো দিদিদের বাড়িটা কীরকম বলছি, নিচের একতলাটা হচ্ছে দিদির চেম্বার আর বুবুনের ঘর। মানে কীরকম বলো তো, মেন গেট দিয়ে তুমি ঢুকলে ডান দিকে হচ্ছে চেম্বার, একটা কাঁচের দরজা, ওখানে ওর নামঠাম লেখা, ডান দিকে হচ্ছে চেম্বার, আর বাঁ দিকটা হচ্ছে বুবুনের ঘরে, যে বুবুন যে ছেলেটা দিদির মানে পালিত ছেলে তার ঘর, বুবুনের ঘর হচ্ছে বাঁ দিকে। আর এইবার এই একতলায়, তারপরে তোমার একতলায় সেরকম আর কিছু নেই, সিঁড়ি দিয়ে উঠে দোতলায় উঠতেই হচ্ছে প্রথমেই হচ্ছে তোমার মানে উঠেই যে জায়গাটা সেটা হচ্ছে হলের এক পাশে 2টো বেডরুম পাশাপাশি আর এক পাশে একটা বেডরুম। যে বেডরুমগুলো 2টো পাশাপাশি, একটা দিদির মায়ের ছিল, আর ওই পাশের একটা বেডরুমটা ওটা এক্সট্রা, আর ওই একটা বেডরুমের পাশে আছে ওয়াশরুম, আর হলের পাশে কিচেন। তো যাই হোক, তো দিদির রুম থেকে বেরিয়ে সোজা এসছে কিচেনের ওখানে তোমার অ্যাকোয়াগার্ড আছে, ওখান থেকে জল খাবে বলে। তো ওখান থেকে জল খেয়ে যেতে যাবে, হঠাৎ করে ওই যে একটা মানে ওয়াশরুমের পাশে যে রুমটা ছিল ওখানে দিদি দেখছে কেউ একটা দাঁড়িয়ে আছে। তো যেই দিদি ঠিক করে তাকিয়েছে, অন্ধকার তো, যেই দিদি ঠিক করে তাকিয়েছে দেখলো এরকম হুট মানে সরে গেল জিনিসটা। তো দিদির তখন একটু মানে গাটা ছমছম করেছে, দিদি গুরু নাম জপ করতে করতে এসে শুয়ে পড়েছে। এটা গেল সেদিনকার ঘটনা। এর পরের দিনকার ঘটনা, দিদি তখন সন্ধ্যাবেলা গা ঠা ধুয়ে, উনি দুবেলা জপ করতেন, সকাল সন্ধে জপ করতেন, জপ করার আগে স্নান করতেন, স্নান না মানে গা ধুয়ে নিতেন সন্ধেবেলা গা ধুয়ে উনি সবে জপ নাম করবেন বলে ওই ওয়াশরুমের পাশেই যে রুমটা, যেটা একটাই বেডরুম, ওখানে ওই রুমে গেছিলেন। হঠাৎ করে উনি ওখানে কোনো একটা কাজে গেছে, মানে আয়নাতে দাঁড়িয়ে উনি দেখছিলেন, মানে চুল টুল মুছছিলেন কিছু একটা। যেই পিছন ফিরেছে ওর হঠাৎ করে মনে হচ্ছে পিছনে কেউ একটা দাঁড়িয়ে আছে, দিদির মনে হচ্ছে। তো আবার পিছন ফিরলেই আয়নাটা চোখে পড়েছে, আয়নায় দেখতে পাচ্ছে দিদির পিছনে একটা শ্যাডোই ফিগার। আচ্ছা, মানে প্রথমে দিদি এইভাবে ছিল, মনে হচ্ছিল পিছনে মানে এইভাবে ছিল, যেই পিছন ফিরেছে মনে হচ্ছে পিছনে কেউ একটা আছে, আবার পিছন ফিরতে দেখছে আয়নায় দেখতে পাচ্ছে, মানে তখন পিছনে মানে এইভাবে একবার গেছে, এইভাবে পিছনে একটা শ্যাডোই ফিগার দাঁড়িয়ে আছে। তো দিদি তখন কিছু বলেনি, ও জবে চলে গেছে। আসলে দিদি বলছে আমার এগুলো অনেকটাই অভ্যস্ত, আমি এইসব জিনিস নিয়ে ঘাটাঘাটি করি, অভ্যস্ত। যাই হোক, সেই সবে হলো। এর পরের দিন 3 নম্বর দিন, সেদিন 4 দিন কিন্তু সময় নিয়ে এসছিল, হ্যাঁ 4 দিন পরে যাবে ওই অপলা ম্যামের বাড়িতে, যে ম্যাম বলতেও ইচ্ছা করছে না মহিলাকে, যাই হোক ওনার বাড়িতে। তো
যাই হোক 3 দিন পরে এটা 3 নম্বর দিনের ঘটনা। দিদিরা খাওয়া দাওয়া করেছে রাত্রেবেলা, ডিনারটা ওরা একসাথেই করে, ও বুবুন একসাথে ওপরে দোতলাতেই ডিনার করে, তারপর বুবুন নিচে চলে যায়, নিচে চলে গিয়ে ওর রুমে শুয়ে পড়ে, দিদির রুমে উপরে শুয়ে পড়ে। তো এবার বুবুন নিচে গিয়ে শোবার আগে কি করে, ও হচ্ছে ওই চেম্বারটা বন্ধ করে দেয়, চেম্বারের দরজাটা, কাঁচের দরজাটা নিয়ে তালা মেরে দেয়, আর চেম্বারের না কিরকম কাঁচের দরজার বাইরে সুইচ, ভেতরে সুইচ বাইরে, মানে আলো জ্বলবে ভেতরে কিন্তু সুইচটা বাইরে। তো কাঁচের দরজাটা আটকে সুইচটা নিভিয়েছে, যেই নিভিয়েছে মনে হচ্ছে চেম্বারের ভেতরে দিদি যে চেয়ারে বসে সেই চেয়ারে কেউ একটা বসে আছে, অন্ধকারে দেখছে। আচ্ছা। তো তখন ও সাথে সাথে আবার সুইচ চালিয়েছে, দেখছে কিছু নেই। এবার ও না চেম্বার খুলে ভেতরে ভালো করে একবার দেখে নিল যে কিছু আছে কি না, দিয়ে এবারও তখন লকও করেনি চেম্বার, যেই সুইচটা অফ করেছে দেখছে ওই টেবিলের ওপরে কেউ একটা এরকম উবু হয়ে বসে আছে। ও চিৎকার করে উঠেছে খুব জোরসে, চিৎকার করে ও ওখানে মানে ভয় পেয়ে গেছে। তখন দিদি ছুটে এসে, দিদি খুব ভীষণ ভালোবাসে বুবুনকে, ওকে আবার মানে জব ঠপ করে দিয়েছে ওর মতো করে, বলছে চিন্তা করিস না, ভয় পাস না, কিছু হবে না। তো সেই দিনকে দিদি ওকে মানে বুবুনকে ওপরে নিয়ে এসে ওর মায়ের ঘরটায় শুইয়ে দিয়েছে, তুই ওপরে থাক, নিচে একা থাকতে ভয় পাচ্ছিস যখন, ওপরে থাক। এই গেল 3 নম্বর দিন। দিদি বলছে আমার কিন্তু মন কুডাক ডাকছে যে ওই অপালার বাড়িতে যখন যাব কিছু একটা গন্ডগোল হবে। 4 নম্বর দিন রাত্রেবেলা যখন দিদি শুয়ে আছে ঘরে, হঠাৎ করে দিদির ভীষণ গরম লাগতে শুরু করেছে, বাট পসিবল না, ঘরে এসি চলছিল। তো দিদি বলছে আমি চোখটা খুলিনি, কারণ আমার মনে হচ্ছে চোখ খুললেই আমি এমন কিছু দেখবো যেটা দেখা উচিত না। আমি খুলিনি, আমি চুপ করে যেভাবে শোয়ার সেভাবেই শুয়ে আছি। আমি পুরো ফিল করছি আমার মুখের ওপর গরম নিঃশ্বাস পড়ছে, মানে কেউ মুখে ঝুঁকে আছে, একদম মুখে গরম নিঃশ্বাস পড়ছে আমার মুখে। আমি বুঝতে পেরেছি, আমি কিচ্ছুক্ষণই চোখ বন্ধ করে আমি ঈশ্বরের মানে গুরু নাম করতে থাকি, এবং আস্তে আস্তে ফিলিংসটা কেটে যায়, অস্বস্তিটা কেটে যায়। এরপরে এই 4 নম্বর ঘটনার পরের দিনই ছিল হচ্ছে ওই অপালা ওনার বাড়িতে যাওয়া। তা সেদিনকে গেছে অপালা ওনার বাড়ি, তো দেখছে মানে প্রাসাদের মতো বাড়ি, প্রাসাদের মতো বাড়ি। স্টুডেন্ট উনি মানে ওই মহিলা ওর হাজব্যান্ডের সাথে সেপারেটেড, মানে খুব সম্ভবত হাজব্যান্ডের থেকে অ্যালিমনিতে প্রচুর কিছু পেয়েছেন, বাড়ি বাড়ি হাঁকিয়ে বসে আছে, বিশাল বাড়ি, মানে একতলায় 4-5টা চাকর থাকে, কাজের মানে কাজের লোকদেরই থাকার একটা জায়গা, চাকর কথাটা বলা উচিত না, সার্ভেন্টসদের মানে কাজের লোকেদেরই থাকার মানে জায়গা, একতলায়, দোতলায় উনি থাকেন, বিশাল ব্যাপার, এলাহি ব্যাপার। তো দিদি বলছে আমরা যখন দিদি গেছিলো ওইদিকে, ওর বৈশালীর মা বাবা গেছিলো আর অন্তুরও মা বাবা এসেছিলো। তো দিদি বলছে আমি যখনই ঢুকেছি আমি তখনই একটা চাপা কান্নার আওয়াজ পাচ্ছি, এটা অন্য কেউ পায়নি, এটা আমি পেয়েছি, চাপা কান্নার আওয়াজ। আমি শিওর অন্তুও এসছে আমার সাথে। এবং দিদি বলছে আমি তো জানি যেদিন থেকে ও বৈশালীর থেকে ওকে আমি বার করেছি, ও আমার সাথে আমার বাড়ি চলে এসছে, ও আমার সাথে আমার বাড়ি চলে এসেছিল, ওই জন্য আমি ওর প্রেজেন্সটা বারবার পাচ্ছিলাম। এবং ওই জন্য দিদি বলছে আমি খুব একটা ভয় পাচ্ছিলাম না, আমি জানি ও ক্ষতি করবে না, ও ক্ষতি করবে না। তো যাই হোক ওঠে চাপা কান্নার আওয়াজ। এবার যেই ওই মানে মহিলার সাথে দেখা হয়েছে আওয়াজটা প্রচণ্ড বেড়ে গেছে, এবং তখন না মানে একটা ভয়ার্ত গুমড়ে গুমড়ে কান্না, তখন যেটা চাপা কান্নার আওয়াজ সেটা গুমড়ে গুমড়ে কান্নাটা, এবং এটা কিন্তু দিদিই শুনতে পাচ্ছে। এবার ওই মহিলাকে দেখেই না অন্তুর মা মেজাজ হারিয়ে ফেলেছেন, ওর ডাইরেক্ট মহিলাকে মানে থাপ্পড় মারতে শুরু করে দিয়েছে, আমার ছেলেকে এরকম তুমি করেছো, তোমায় এত বিশ্বাস করেছি, তোকে এত বিশ্বাস করে থাপ্পড় মারতে শুরু করে দিয়েছে। তখন ইনি বলছেন আপনাদেরকে আমি বারবার বলেছিলাম আপনাদের আজকে কারোরই আসার দরকার ছিল না। এবার এনারা কি হয়েছে, বৈশালীর মা বাবা বলো বা অন্তুর বাবার ব্যাপার জানি না, বাট মা এনারা না কোথাও গিয়ে কনফ্রন্টেশনটা দেখতে চেয়েছিল যে কি হয়, কি বলেন ইনি, ওই জন্য ওনারা এসছেন। বলছে আপনারা সবাই একটা জায়গায় চলে যান, আমি ওনার সাথে একা কথা বলবো, আপনারা চলে যান। তখন ওনাদেরকে পাশে একটা রুম ছিল, সেইখানে গিয়ে ওনাদেরকে দরজা বন্ধ করে দিয়েছে।
এবার ইনি বলছেন, ওই দিদি বলছেন ওই মহিলাকে যে আপনি এরকম কেন করেছেন ছেলেটার সাথে, আপনি কেন করেছেন? সে বলছে কি করেছি, আমি তো কিছু করিনি। ও পড়া পারতো না, ওর বাবা মা আমাকে এসে বলতো, আমি ওকে মারতাম। বলছে আপনি শুধু মারতেন, আপনি ওর সাথে ওকে কোনো রকম কোনো শারীরিক নির্যাতন করেননি? বলছে এসব আপনি কি বলছেন, ও একটা বাচ্চা। বলছে সেটাই তো আমি আপনাকে বলছি, ও একটা বাচ্চা ছিল। আপনি একটা এত বয়স্ক মহিলা, আপনি কি করে এটা করতে পারলেন? সে তো কিছুতেই রাজি হবে না। তখন দিদি বলছে আপনি ভালোই ভালোই স্বীকার করুন, না হলে আমি কিন্তু আপনার গ্যারেন্টি নিতে পারবো না যে আপনার সাথে কি হবে, কারণ অন্তু কিন্তু এখনও আমাদের মধ্যে আছে, আপনার আমার মাঝখানেই দাঁড়িয়ে আছে। এইটা যেই বলেছে না, হঠাৎ করে পুরো ঘরের মধ্যে মানে বিকট কান্নার আওয়াজ, এটা কিন্তু সবাই শুনতে পাচ্ছে এবার। মানে ওই যে গুমড়ে গুমড়ে কান্নাটা এবার প্রচণ্ড জোরে হচ্ছে এবং সেটা সবাই শুনতে পাচ্ছে। এবার এই কান্নার আওয়াজটা শুনে এই মহিলা অদ্ভুত রিয়াকশান দিল, এবং দিদি বলছে কথাটা যে আমার চোখের সামনে একটা মানুষ, রক্ত মাংসের মানুষ দাঁড়িয়ে আছে এবং একটা অশরীরী আত্মা আছে, আমি তার উপস্থিতি টের পাচ্ছি, কিন্তু বিশ্বাস কর আমি ওই অশরীরীটার থেকে আমার ওই মানুষটাকে ভয় লাগছে বেশি, রক্ত মাংসের মানুষটাকে ভয় লাগছে বেশি। কেন? উনি অট্টহাসি হেসে উঠলেন ওই মহিলা। দিদি বলছেন আমি ভাবতে পারছি, এবং তখন গিয়ে আমি ভাবছি এটা কী হচ্ছে। সে যখন জানে আমার মানে চরিত্রটা বেরিয়ে গেছে, সে যখন জানে, তার তো কী রিয়াকশান এটা, অট্টহাসি হেসে উঠেছেন মহিলা, এবং হেসে বলছে ও তো আমার 20 থেকে 21 নম্বর শিকার ছিল। মানে আমি বলছি না, আমার গা রিরি করছে বলতে, শান্তদীপদা, আমার গা রিরি করছে, ঘেন্নায় গা রিরি করছে এটা বলতে। বলছে ও তো আমার 20 থেকে 21 নম্বর শিকার ছিল। আপনি কী বলছেন? তখন বলছে আপনি কি বলছেন? বলছে আমার খারাপ লাগবে, আমি দুঃখ পাবো, আপনি ভাবলেন কি করে? আমি তো এনজয় করি এগুলো, এটা আমার নেশার মতো। আপনি কি বলছেন আমার খারাপ লাগবে? কি করে নেবেন আপনি? আমার প্রমাণ আছে আমি এরকম করেছি, ডাকবেন নাকি অন্তুর ভূতকে? ঠিক এই ভাষায় সে বলছে। না আমি শুনে বলছি এগুলো সেই সিনেমায় হয়, এটা বাস্তবে এরকম মানুষ হতে পারে এত খারাপ? বলছে ডাকবেন নাকি অন্তর্ভূতকে? কি করবেন আপনি? আমার কিচ্ছু করতে পারবেন না, যান যান বাড়ি যান। ঠিক এইভাবে বলছে সে মহিলা। তখন এরও মানে মানে একটু মেজাজ হারিয়ে ফেলেছে, বলছে আপনি কি মানুষ? বলছে যাই হয়ে যাক কিচ্ছু করতে পারবেন না আপনারা আমার। ওর মা দুটো চড়থাপ্পড় মারবে, ওরা আপনারা চিৎকার করতেই থাকবেন, কেউ বিশ্বাস করবে না। আমার এখানে কত নাম জানেন, সবাই আমাকে চেনে, এত বাচ্চা পড়াই, সবাই আমার চেনে, আমার বিরুদ্ধে একটা কাউকে পাবেন না। যখন এই কথাটা বলেছে ওনাদের, উনি তো দোতলায় দাঁড়িয়েছিলেন, উনি বলছেন, এবং এই যে কথাটা বলছে আস্তে আস্তে ওই যে কান্নার আওয়াজটা হচ্ছিল না, ওটা না আস্তে আস্তে একটা গর্জন, মানে গর্জন ঠিক বলবো না, মানে কি বলবো, মানে ওটাকে মানে গোঙানি নয়, রাগে যে আওয়াজটা বেরোয় না, ফোঁসে রাগে মানুষ যেরকম একটা ঘর ঘর করে আওয়াজ বেরোয় না, সেইরকম একটা আওয়াজ যে পরিণত হচ্ছে। ইনি তখন বলছেন যে আপনার কোনো রিগ্রেশন নেই, আপনি এত বড় একটা, এত নিকৃষ্ট একটা অন্যায় কাজ করেছেন? বলছে কোনো অন্যায় করিনি, কিসের রিগ্রেশন? ওসব আমার অনেক আছে, ওসব বলে কিছু হবে না, প্রচুর আছে আমার এসব, এটাই তো নেশা আমার। যান এর কিছু পারবেন না করতে, কোথা থেকে এসছে একটা, সে আবার এইসব করবে অদ্ভুতভাবে। উনি বলতে বলতে হাঁটতে গিয়ে সাডেনলি পাটা স্লিপ খায়। আমি এখন যেটা বলছি, আমি কমপ্লিটলি এটাকে কোইন্সিডেন্সই বলবো, আমি এটার সাথে কোনো কিছু কানেক্ট করছি না, কোইন্সিডেন্টই বলছি আমি। পাটা স্লিপ করলো, দোতলা থেকে ওই মহিলা পড়লো সিঁড়িতে। এবার না এই যে সিঁড়ির রেলিং দেখবো অনেক সময় লোহার রেলিং হয়, তো মাথাটা রেলিংয়ে লাগলো, লেগে ওখানেই কোমা। আচ্ছা। এবং তারপর 2-3 দিন বেঁচেছে, 2-3 দিন বেঁচেছে, কোমায় চলে গেছিলো। কাজের লোক ঠোক এরাই হসপিটালাইজ করেছে, মরতে তো ছেড়ে দিতে পারে না ওখানে, এনারাই সব হসপিটালাইজড করেছেন সমস্ত কিছু।
তো 2-3 দিন বেঁচে ছিল। পাটা স্লিপ করে পড়লো, মাথায় লাগলো, মানে খুব ফ্র্যাকশন অফ সেকেন্ড, মানে 2-3 সেকেন্ডের মধ্যে হয়ে গেল। এবং প্রথম কোনো মানুষের মৃত্যু সংবাদ শুনে আমি ফার্স্ট আমার রিয়াকশান ছিল বাঁচা গেছে। মানে এরম মানুষ বেঁচে থাকাতে উনি যে মারা গেছেন এটাতে আমি খুশিই হয়েছিলাম শুনে। উচিত কিনা জানি না বলো, কিন্তু এরম মানুষ বাঁচার থেকে না বাঁচাই ভালো। পড়লো, মাথায় লাগলো, কোমা, 2-3 দিন পর, মানে 2-3 দিন পর আর বাঁচলো, 2-3 দিন বেঁচে ছিল। তো এনারা এক্সপেক্ট করেছিল এটা নিয়ে কিছু একটা মানে কেস হবে, কারণ এরা প্রেজেন্ট ছিল, সিঁড়ি থেকে পড়ে গেছে, ধাক্কা মেরেছে টেরেছে, এরকম একটা কেস হবে ভেবেছিল, এরা এক্সপেক্ট করেছিল। কিন্তু হয়নি কিছু, কারণ ডক্টর ন্যাচারালি বলেছে কিছুই হয়নি। না পুলিশ কেস হয়েছিল, না কিছু হয়েছিল, ন্যাচারাল কিছু হয়নি। ন্যাচারাল মানে কোথাও গিয়ে না আমার মনে হয় মানে ঈশ্বরও হয়তো চায়নি যে একে নিয়ে আর কিছু হোক, একে নিয়ে আর কিছু হোক। এবং দিদি বলে, দিদি নিজে বলে ওই মুহূর্তে আমি জানি একটা মানুষ পড়ে গেছে, তার মাথা থেকে রক্ত বেরোচ্ছে, তার এরকম পরিস্থিতি, আমার হয়তো সিম্প্যাথেটিক হওয়া উচিত, কিন্তু আমার কেন জানি না মন থেকে মনে হচ্ছিল ঠিক হলো, এটাই হওয়া উচিত ছিল, ঠিক হয়েছে। একটা নিরীহ মানুষকে যে ছোট বাচ্চাকে যে এরকম তার মানে এইরকম অসভ্যতা আমি করতে পারি ছোট বাচ্চার সাথে, তার এরকমই পরিণতি সে ডিজার্ভ করে। তার পরবর্তীকালে দিদি যখন এই পুরো সমস্যা মিটেছে, এবং ইন দ্য মিন টাইম বৈশালীর আপডেটটা হচ্ছে বৈশালী আর কোনো প্রবলেম নয়, একদম নর্মাল হয়ে গেছে। হবেই তো, কারণ অন্তু তো ওর থেকে বেরিয়ে এই দিদির সাথে চলে এসেছিলো দিদির বাড়িতে। এবং দিদি যদিও বলে আমি এটা স্বপ্নই দেখেছি, বাট তবু দিদি মানে এটা একটা ডাউট আছে হয়তো এসেছিল বা কিছু, বাট দিদি এটা স্বপ্নই ব্যাখ্যা দেয়। দিদি বলে যে আমি একদিন এই পুরো মিটে যাওয়ার পরে, মানে এই মহিলার মারা যায় সব কিছুর পরে, আমার একবার খালি ঘুমের মধ্যে মনে ছিল কানের কাছে কেউ একটা থ্যাংক ইউ বলেছে। এবং এটা বলছে এটা আমার মনের ভুল হতে পারে, এটা আমি স্বপ্ন দেখতে পারি, কিন্তু আমার এটা ফিল হয়েছিল কেউ একটা থ্যাংক ইউ বলছে। এবং তারপর থেকে কোনো দিন ওই ছেলেটার বাড়িতেও না কোনো প্রবলেম হয়েছে, না মানে এই বৈশালীর বাড়িতে কোনো প্রবলেম হয়েছে, না দিদির কোনো প্রবলেম হয়েছে। বাট অ্যাকচুয়ালি আমি যেটা ফার্স্টেই বললাম, যে আমি বললাম না ঘটনাটা বিশ্বাস করুক বা না করুক অ্যাটলিস্ট শোনা উচিত সবার। আমি প্যারেন্টসদেরকে বলবো প্লিজ একটু তাদের বাচ্চাদের কথা শোনা উচিত, কথা অ্যাকচুয়ালি শোনা উচিত আর বোঝা উচিত যে কি বলছে। মানে সব কিছুই এরকম হয় না যে পড়াশুনো পারছে না বলে মারছে দিদিমণি বা স্যার মারছে তার জন্য এসে কমপ্লেন করছে, এটা হয় না সব সময়, বিশেষ করে আজকালকার দিনে তো হয়ই না। আগেকার দিনে হয়তো হতো এই বিষয়গুলো, বাট আজকালকার দিনে এগুলো হয়ই না। তো মানে এই ঘটনাটা ভৌতিকের থেকেও অনেকটা সচেতনমূলক আমার মনে হয়, যে বাবা মাদের এরকম ঘটনা, আমি ভূতের ঘটনা শোনার জন্য আমার ভিউজ বাড়ানোর জন্য বলছি না, কিন্তু এই ঘটনাগুলো শুনে সতর্ক হওয়া উচিত, একটু যাচাই করে যেখানে ভর্তি করছে বা যেখানে দিয়ে আসছে সেগুলো যাচাই করা উচিত যে সে কি ঠিকঠাক। ইনফ্যাক্ট শুধু এই বিষয় না, মানে যদি আমি ন্যাচারালি বলি সে কি ঠিকঠাক পড়াচ্ছে, আদেও কি ঠিকঠাক যোগ্য, ওকে এই জিনিসগুলো জানা উচিত আমার মনে হয়। আর একটা জিনিস শান্তদেবদা, আর একটা জায়গা থাকে কি জানো তো, এখানে এই যে তার বাবা বলছে ছেলের সাথে কি কখনো হতে পারে, বাবা মাদের এটা বুঝতে হবে যে ব্যাড টাচ ছেলে মেয়ে সবার সাথে হতে পারে। একটা ছেলেকেও একটা 40 ঊর্ধ্ব কেন একটা অনেক বয়স্ক মহিলা, এবং না যখন এই ব্যাড টাচগুলো বাড়ির বড়দের, মানে বাড়ির বলে না, মানে যে কোনো জায়গায় বড়দের থেকে এমন কারোর থেকে আসে যার থেকে এক্সপেক্টেড নয়, বড়রা না খুব নর্মালাইজ করে দেয় জিনিসটাকে। তো ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে ইরেসপেক্টিভ অফ জেন্ডার একটু কেয়ারফুলি শোনা উচিত, বিশেষ করে যখন তারা মাইনর থাকে। কারণ আমার মনে হয় না কোনো বাচ্চা ক্লাস 5-6 বাচ্চা কখনো এই ধরনের ব্যাপার নিয়ে বানিয়ে বলবে। এক্স্যাক্টলি সেটাই আমি বললাম, একটা খোঁজ নেওয়া উচিত, একটা ভেরিফাই করা উচিত। এবং উল্টে তার বাবা কি করলো সেই টিচারকেই গিয়ে উল্টে কমপ্লেন করে আসলে হয়তো তারপর হয়তো অত্যাচার আরো বেড়েছিল। আজকের একটা প্রাণ এভাবে চলে গেল মাঝখান থেকে, মানে এটা খুব মানে আমি বললাম না আমি নিজে যেহেতু টিচিং প্রফেশনে আছি,
আমার প্রচুর স্টুডেন্ট পড়ে, আমি এত ডিস্টার্বড হয়েছিলাম এই ঘটনাটা শুনে, যে কি করে একটা টিচারকে বলা হয় তারা মানে বাবা মার পরে টিচারের স্থান থাকে, টিচার হয়েছি মানে সেটা একটা মানে একটা নোবেল প্রফেশন, টিচিং প্রফেশন আমরা শুনেছি টিচিং প্রফেশন ইজ এ নোবেল প্রফেশন, এরম একটা নোবেল প্রফেশনে থেকে এইরম একটা খারাপ ঘৃণ্য কাজ কি করে মানুষ করতে পারে? কিছু আর বলার নেই। যা সমাজ দিনকে দিন হচ্ছে, যা জঘন্য দিকে যাচ্ছে, জানি না কি হবে। টিচারকে বিশ্বাস করবে না তো কাকে করবে বিশ্বাস? এক্স্যাক্টলি, এখন তো বাড়িতেও সেফ থাকে না। এক্স্যাক্টলি। যাই হোক, এইভাবেই শেষ করি। আশা একদমই। করছি দর্শকের জানি না কিরকম লাগলো। আর থ্যাংক ইউ, তুমি এলে আর আমাদের এই ইউটিএসে ফাইনালি ঘটনা শোনালে। থ্যাংক ইউ। আজকে you, আর এক্সট্রা thank you. একটাও কথা বলবো না। Thank you. থ্যাংক ইউ।